ওকে, দেখো আজকে আমরা যে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। আমরা লাস্ট ক্লাসে তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে কিছু একটা মানে আলোচনা করছিলাম, মানে তার ইয়াটা আলোচনা করছিলাম যে তড়িৎ রাসায়নিক কোষে আমরা দেখছিলাম অ্যানোড ক্যাথোড নিয়ে আলোচনা করছিলাম। ও ওইখানে আমরা দেখছিলাম যে তড়িৎ রাসায়নিক কোষ এমন একটা কোষ যে কোষে তুমি আহ রাসায়নিক কোনো পদার্থ রাখবা, সেটা থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হবে, মানে একটা কারেন্টের প্রবাহ তুমি পাবা। ওইখানে আলাদা করে কোনো ব্যাটারি দিবা না। তো এখানে অ্যানোড ক্যাথোড চিনার একটা উপায় বলছিলাম, কারণ এখানে কোনো ব্যাটারি নাই, সুতরাং পজিটিভ নেগেটিভ সাইন তো কিছুই থাকবে না। আমরা একটা ছবি দেখতে পারি, যেমন এই যে এই ছবিটা থেকে এরকম একটা এই যে একটা তড়িৎ রাসায়নিক কোষের গঠন আর কি, ঠিক আছে। এই যে মাঝখানে যে জিনিসটা দেখতেছো, এই যে তীর চিহ্ন দেওয়া, এটা একটা গ্যালভানোমিটার, ঠিক আছে। গ্যালভানোমিটারটা কি করে, তুমি যদি এই তারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয়, তাহলে কি হবে, এই গ্যালভানোমিটারের কাঁটাটা কি করবে, বিক্ষেপ দিবে, মানে বুঝাবে যে তোমার তারের মধ্যে তুমি কারেন্ট প্রবাহটা পাইছো, ঠিক আছে। তো কি হবে, এই যে আয়রন আর একটা ইলেকট্রোড বানাইছে আয়রন দিয়ে, আরেকটা ইলেকট্রোড বানাইছে কি কপার দিয়ে বানাইছে, একটা একটা আয়রন দিয়ে বানাইছি। যে ইলেকট্রোডটা আয়রন দিয়ে তার সাইডে আমরা কি রাখছি, তার লবণ রাখছি। আয়রনের ইলেকট্রোড আয়রনের লবণ, কপারের ইলেকট্রোড কপারের লবণ। তো এখানে কাহিনীটা কিভাবে হয় আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, যে আয়রন এবং কপারের মধ্যে কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে। এখানে তার পজিটিভ নেগেটিভ সাইন নাই, যে পজিটিভের সাথে অ্যানোড যুক্ত থাকে, নেগেটিভের সাথে ক্যাথোড যুক্ত থাকে, এখানে তো কোনো চিনার কোনো উপায় নাই। তাহলে আমরা এটাও দেখছিলাম যে সক্রিয়তা সিরিজে যে উপরে থাকে তার জারণ প্রবণতা বেশি, এজন্য সে অ্যানোড হয়। কেন? কারণ অ্যানোডে তার জারণ করতে হবে। আর সক্রিয়তা সিরিজে যে নিচের দিকে অবস্থিত সে ক্যাথোড হয়, কারণ তার বিজারণ প্রবণতা বেশি, আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সম্পন্ন করতে হয়। এজন্য আয়রনটা অ্যানোড হিসেবে কাজ করবে, কপারটা কি কাজ করবে, ক্যাথোড হিসেবে কাজ করবে। তো কি হবে এবার, এখানে বিক্রিয়াটা কিভাবে হয় দেখো। এই যে দুইটা পাত্রে যে আমরা লবণ নিয়েছি, ফেরাস সালফেট এবং কপার সালফেট, এই দুইটা পাত্রে লবণের পরিমাণ একদম ইকুয়াল থাকবে, ঠিক আছে। তো কি হবে, এই যে আয়রন ইলেকট্রোডটা কি করবে, আয়রন ইলেকট্রোডটা কি করবে, এই তারের গায়ে ইলেকট্রনটা ত্যাগ করবে, এই তারের গায়ে ইলেকট্রনটা ত্যাগ করবে, ঠিক আছে। এই তারের গায়ে ইলেকট্রনটা ত্যাগ করে আয়রন 2+ আকারে কোথায় চলে আসবে, দ্রবণে চলে আসবে, ঠিক আছে। তো ইলেকট্রনটা এই তারের মধ্যে এসে কি প্রবাহিত হয়ে এখান দিয়ে প্রবাহিত হয়ে এখানে আসবে। এই দ্রবণে কপার 2+ আছে, সেই ইলেকট্রনটাকে কি করবে, গ্রহণ করবে। তাইলে এই যে একটা ইলেকট্রনের প্রবাহ তুমি পাইলা, এখান থেকে একজন ত্যাগ করতেছে, এখানে একজন গ্রহণ করতেছে, তুমি প্রবাহটা পাইলা। তাহলে তুমি একটা কারেন্টের একটা প্রবাহটা পাইলা। যখনই আয়রন 2+টা এই ফেরাস সালফেট দ্রবণে চলে আসে, তাহলে কি এই পাশে দ্রবণের পরিমাণটা বাইরে যায়, মানে এখানে পরিমাণটা বাইরে যায়। আর এখানে দেখো কি কপার 2+ চলে যাওয়ার কারণে কি এখানে পরিমাণটা কমে যায়। এই যে মাঝখানে যে সেতুটা দেখতেছে, এই সেতুটার নাম কি, লবণ সেতু। এখান দিয়ে কি হইতে পারে, ব্যাপন হইতে পারবে। তখন কি হবে, এ পাশে কি বেড়ে যায়, এ পাশে কি কমে যায়, তাহলে এ পাশ থেকে আয়রন 2+টা কি এ পাশে আসবে ব্যাপিত হয়ে, মানে ব্যাপন প্রক্রিয়া এসে সালফেটটাকে সঙ্গ দিবে আর কি, ঠিক আছে। এটা আমরা দেখছিলাম। তো একটা অ্যানোড আর একটা কি হিসেবে কাজ করছিল, ক্যাথোড হিসেবে কাজ করছিল। আমরা তারপর কি, অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করার ফলে কি একটা বিভবের সৃষ্টি হয়েছিল, তাকে কি অ্যানোড বিভব বলা হয়। সেটাকে আমরা কিভাবে চিহ্নিত করছিলাম, যে জারণ প্রক্রিয়া দেখাইছিলাম, যে আয়রন ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়েছে, আয়রন 2+-এ। এই যে দেখো, আয়রন ইলেকট্রন ত্যাগ করে আয়রন 2+-এ পরিণত হয়েছে। এটা দিয়ে বুঝাইতেছে যে এটা অ্যানোড বা জারণ বিভব বুঝাইতেছে। অ্যানোডের বিভব মানে কি বিভব, জারণ বিভব, ঠিক আছে, এটা বুঝাইতেছে। এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। আর বিজারণ বিভবটা আমরা কিভাবে বুঝাবো, বিজারণ বিভবটা কি, কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে। তাহলে কি কপার 2+ থেকে কপার, এই যে দেখো বিজারণ বিভব, ক্যাথোড রেট, এই যে ক্যাথোড রেটটা বুঝাইছি। আর অ্যানোড রেটটা উপরে দেখো, অ্যানোডে অক্সিডেশন বিক্রিয়া হয়, আর ক্যাথোডে কি রিডাকশন বিক্রিয়া হয়। এই যে দেখো, অক্সিডেশনেরটা কি আয়রন থেকে আয়রন 2+ দেখাইছি, মানে কি ইলেকট্রন ত্যাগ করে আয়রন 2+-এ গেছে, এজন্য আয়রন 2+, এটা। আর কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপারে গেছে, এজন্য এটা কি ক্যাথোড রেট মানে রিডাকশন, এটা। ওকে। তো আমরা আরো কিছু শিখছিলাম, যেটা হলো কি, যেমন তোমার আয়রনটা কি কখনো কখনো অ্যানোড, আবার অন্য কোনো ধাতুর সাথে থাকলে কি সে কি ক্যাথোড হিসেবে কাজ করবে। ধরো সোডিয়ামের সাথে সে ছিল, তো সোডিয়ামের সাথে থাকলে সে কি করবে, সে ক্যাথোড হিসেবে কাজ করবে। তখন তার বাধ্য হয়ে কি বিক্রিয়া করতে হবে, বিজারণ বিক্রিয়া করতে হবে। তাইলে এখানে দেখতেছি আয়রনের জারণ বিভবের মান +0.44 ভোল্ট। তাহলে বিজারণ হইলে কি হবে, তার বিভবের মানটা সমান থাকবে কিন্তু চিহ্নটা বিপরীত হবে। তখন কি হবে, ধরো এটাকে আমি উল্টায় লিখলাম, ই নট Fe2+ থেকে Fe,
তাইলে এটা কি বিজারণ হয়ে গেল, কারণ Fe2+ থেকে ইলেকট্রন গ্রহণ করে Fe তে যাইতে হবে। তখন এটা কি লিখবো আমরা, -0.44 ভোল্ট। এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। এতক্ষণ যা যা বললাম সবই লাস্ট ক্লাসে দেখছি। এখন আমরা কিছু গাণিতিক সমস্যা, এখন আমরা আরেকটা জিনিস দেখছিলাম যে তাহলে পুরো কোষ বিভবটা কত। অ্যানোড বিভব দেখলাম, ক্যাথোড বিভব দেখলাম, মানে জারণ বিভব দেখলাম, বিজারণ বিভব দেখলাম, কোষ বিভব কত। এটা হলো অ্যানোড বিভব আর ক্যাথোড বিভবের যোগফলটাকে আমরা কি বলি, কোষ বিভব। সেটাকে আমরা ই নট সেল দিয়ে চিহ্নিত করি, ই সেল অথবা ই নট সেল। ই নট সেলটা হলো প্রমাণ কোষ বিভব, মানে প্রমাণ কন্ডিশন থাকবে একটা। তো আমরা সামনের দিকে আমরা অগ্রসর হই, আমরা এখন কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এখন সলভ করব। দেখো যে প্রথম ম্যাথটা দেখো, ম্যাথটার সলিউশন আমি অন্য পেজে করছি, আমি নিজে করছি। এখানে এখানে সলিউশনটা দেখো না, জাস্ট ম্যাথটা দেখো। বলছে কি, জিঙ্ক জিঙ্ক টু প্লাস এবং সিলভার সিলভার প্লাস তড়িৎদ্বয়ের প্রমাণ জারণ বিভব দেওয়া আছে। দুইটারই প্রমাণ জারণ বিভবটা দেওয়া আছে কত। জিঙ্ক জিঙ্ক টু প্লাসের প্রমাণ জারণ বিভব দেওয়া আছে কত, +0.76 ভোল্ট, এবং সিলভার সিলভার প্লাসের জারণ বিভব দেওয়া আছে 0.799 ভোল্ট। তাইলে দেখো জারণ বিভব লেখার ওয়ে কি, আগে ধাতুটা লিখতে হবে, তারপর ধাতুর আয়নটা লিখতে হবে, এটা জারণ বিভব। কারণ ইলেকট্রন ত্যাগ করে আয়নে যায়। তাহলে জিঙ্ক জিঙ্ক টু প্লাসের জারণ বিভব এই যে এইভাবে লিখতে পারি আমরা, 0.76 ভোল্ট দেওয়া আছে। আর সিলভার সিলভার প্লাসের প্রমাণ জারণ বিভব কত দেওয়া আছে, -0.799 ভোল্ট। এই যে দেখো জারণ লিখছি আমি, সিলভার থেকে সিলভার প্লাস জারণ বিভবটা লিখছি, ওকে। কিন্তু আমি তো জারণ রাখবো না, আমাদের হলো কি, আমাদের বের করতে বলছে কোষ বিভব। কোষ বিভব মানে কি, জারণ বিভব আর বিজারণ বিভবের যোগফল। তাহলে এখানে দুইটারই জারণ বিভব দেওয়া আছে। এখন কার অ্যাকচুয়ালি জারণ হবে আর কার অ্যাকচুয়ালি বিজারণ হবে, এটা আমরা পরের পরের পেজে আমি দেখাইতেছি। এটা দেখো, এই যে এখানে দেখো, এটাতে কি করছে আমাদের, যে এই দুইটা দেওয়া আছে, এটা আর এটা দেওয়া আছে। এখন জিঙ্ক আর সিলভার এর মধ্যে কার জারণ হবে আর কার বিজারণ হবে, এটা একটু আগে আমাকে জানতে হবে। জিঙ্ক হলো পর্যায় সারণী না, সরি, তোমার সক্রিয়তা সিরিজের উপরের দিকে অবস্থিত, ঠিক আছে। তার জারণ প্রবণতা বেশি, এজন্য সে কি করবে, জারণ বিক্রিয়া করবে, অর্থাৎ অ্যানোড হিসেবে কাজ করবে। আর সিলভার কি সক্রিয়তা সিরিজের একদম তলানির দিকে অবস্থিত, তাহলে সে কি, নর্মালি সে বিজারণ বিক্রিয়ার দিকে বেশি ঝুঁকে থাকবে, এবং সে কি করবে, ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে আমরা কি লিখবো, জিঙ্কেরটা হবে কি, অ্যানোড অক্সিডেশন, ই নট অ্যানোড অক্সিডেশন মানে অ্যানোডের জারণ বিভব। আর সিলভারেরটা হবে কি, ই নট ক্যাথোড রিডাকশন মানে ক্যাথোডের বিজারণ বিভব। তো আমরা এটা কিভাবে লিখবো, জিঙ্কের যেহেতু জারণ হয়েছে, আমরা কি লিখবো, ই নট জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, ঠিক আছে। এটাই তো দেওয়া আছে 0.76 ভোল্ট। আর সিলভারেরটা কি লিখবো আমরা, যেহেতু রিডাকশন হয়েছে, তাহলে আমরা কি লিখবো, সিলভার প্লাস থেকে সিলভার, ই নট সিলভার প্লাস থেকে সিলভার। তাইলে আমাদের কি দেওয়া আছে, সিলভার থেকে সিলভার প্লাস দেওয়া আছে কত, -0.799 ভোল্ট। তাহলে সিলভার প্লাস থেকে সিলভার, এটা হলো জারণ, এটা কি অক্সিডেশন মানে জারণ বিভব দেওয়া আছে। তাহলে রিডাকশন হবে কি তার সমান, এবং কি নেগেটিভ থাকলে সেটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে আমাদের আমার সুবিধা অনুযায়ী আমাদের যেটা দরকার, আমাদের জিঙ্ক জিঙ্ক টু প্লাস তো ডিরেক্ট দেওয়া আছে, ওইটা আমরা ই নট অ্যানোডক্স। আর রিডাকশন নেওয়ার সময় আমরা কি নিব, জাস্ট উল্টাই দিব, মানে উল্টাই দিব কি, আমার যেটা লেখা দরকার সেটা আমরা লিখবো। ই নট সিলভার থেকে সিলভার প্লাস থেকে সিলভার, আমাদের দেওয়া ছিল কি সিলভার থেকে সিলভার প্লাস কত, -0.799 ভোল্ট। তাহলে সিলভার প্লাস থেকে সিলভার হবে কি, ঠিক তার উল্টা, 0 + 0.79 ভোল্ট। এটাই হলো ইনট ক্যাথোড রেট। তাহলে আমাদের ইনট সেল কত, ইনট অ্যানোড অক্সিডেশন আর ইনট ক্যাথোড রিডাকশন, তাহলে কি দুইটা যোগফল 1.5999 ভোল্ট। আমরা আরো একটা ম্যাথ দেখি, তাহলে ক্লিয়ার হবে, ম্যাথগুলো আর দেখলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। আচ্ছা, আমরা যেটা দেখবো, ই নট সেল বা ই সেল যদি ভ্যালুটা পজিটিভ আসে, তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হয়। স্বতঃস্ফূর্ত জিনিসটা মানে কি, যে নিজে নিজে বিক্রিয়া করে, নিজে নিজে তড়িৎ শক্তি উৎপন্ন করতেছে, তোমাকে বাইরে থেকে কোনো তাপ চাপ ঘনমাত্রা কিছুই করা লাগতেছে না, নিজে নিজে বিক্রিয়া করতেছে। আর সেলটা কার্যকর, তাহলে নিজে নিজে বিক্রিয়া করলেই তো সেই তড়িৎ রাসায়নিক কোষটা তোমার কাজে দিবে। কাজে দিবে মানে সেটা থেকে তুমি নিজে নিজে তড়িৎ কারেন্ট পাইতেছো তুমি। আর যদি ইনট সেলটা নেগেটিভ আসে, মানে ইনট সেল বা ই সেল বা কোষ বিভবের মান যদি নেগেটিভ আসে, তাইলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত না, মানে নিজে নিজে হয় না, ওইটা বিক্রিয়াই হবে না, এরকম টাইপের আর কি, অকার্যকর, কোনো কাজই হইতেছে না। আচ্ছা, এবার আমরা কিছু দেখব। এবার
এই যে এই দুইটা ভ্যালু ধরো তোমার দেওয়া আছে, এই দুইটা ভ্যালু তোমার দেওয়া আছে, ঠিক আছে? এই দুটো এমনিই দেওয়া আছে আর কি, জাস্ট তোমার যেভাবে দরকার তুমি পরে লিখে নিবা। ই নট জিঙ্ক বাই জিঙ্ক টু প্লাস দেওয়া আছে 0.76 ভোল্ট, আর ই নট কপার বাই কপার টু প্লাস দেওয়া আছে -0.34 ভোল্ট। তোমার যেভাবে লাগে তুমি। এবার আমরা একটা বিক্রিয়া করছি না, জিঙ্ক প্লাস কপার সালফেট নরমালি হয়, কিন্তু কপার প্লাস জিঙ্ক সালফেট বিক্রিয়া হয় না। এটা আমরা এইভাবে দেখবো। এবার দেখো প্রথম বিক্রিয়াটা আমাদের জিঙ্ক প্লাস কপার সালফেট। জিঙ্ক প্লাস কপার সালফেট কি উৎপন্ন হবে? জিঙ্ক সালফেট আর কপার। তো আমরা এই সালফেট আয়নটা বাদ দিয়ে লিখি, কারণ এটা দর্শক আয়ন। তো জিঙ্ক কপার সালফেট থেকে সালফেট বাদ দিলে কি লেখা যায়? কপার টু প্লাস। জিঙ্ক সালফেট থেকে সালফেট বাদ দিলে কি লেখা যায়? জিঙ্ক টু প্লাস আর কপার। তাহলে দেখো তো জিঙ্ক থেকে কিসে গেছে? জিঙ্ক টু প্লাসে গেছে। আর কপার টু প্লাস থেকে কিসে গেছে? কপারে গেছে। তাহলে জিঙ্কের কি হয়েছে? জারণ হয়েছে। আর কপার টু প্লাসের কি হয়েছে? বিজারণ হয়েছে। তাহলে জিঙ্কেরটা হবে কি? ই নট অ্যানোড অক্সিডেশন, মানে কি অ্যানোডের জারণ বিভব। আর কপার টু প্লাসটা হবে কি? ই নট ক্যাথোড রিডাকশন, মানে ক্যাথোডের বিজারণ বিভব। তাহলে ই নট অ্যানোড অক্সিডেশনটা কি হবে? ই নট জিঙ্ক বাই জিঙ্ক টু প্লাস। এই দেখো জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস গেছে। এখন এই ভ্যালুটা কত হবে আমরা এখান থেকে দেখবো, এখানে তো ডিরেক্ট দেওয়া আছে। ই নট জিঙ্ক বাই জিঙ্ক টু প্লাস 0.76 ভোল্ট। ওকে, এটা আমরা লিখলাম। এবার হলো ক্যাথোড রিডাকশন বের করতে হবে। ক্যাথোড রিডাকশন আমরা কার থেকে পাবো? যার হলো বিজারণ হয়েছে। বিজারণ কার হয়েছে? কপার টু প্লাসের হয়েছে। কপার টু প্লাস থেকে কিসে গেছে? কপারে গেছে। তাহলে আমাদের ওইভাবেই লিখতে হবে, ই নট ক্যাথোড রিডাকশন ইকুয়ালস টু কি লিখতে হবে? ই নট কিসের থেকে কিসে গেছে? কপার টু প্লাস থেকে কিসে গেছে? কপারে গেছে। এই যে দেখো কপার টু প্লাস থেকে কপারে গেছে। তাহলে এই ভ্যালুটা আমরা এখান থেকে নিবে, যেখান থেকে এখানে দেওয়া আছে ই নট কপার থেকে কপার টু প্লাস -0.34 ভোল্ট। তোমার এখানে কপার টু প্লাস থেকে কপার লাগবে, তাহলে কি উল্টায় যাবে? কি হবে? +0.34 ভোল্ট। তাহলে এই যে ই নট অ্যানোড অক্সিডেশনটা পাইলাম, ই নট ক্যাথোড রিডাকশনটা পাইলাম। এবার দুইটাকে আমার কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে আমি কি ই নট সেলটা পেয়ে যাব। তাহলে দুইটাকে যোগ করো, 0.76 প্লাস 0.34 কত আসলো? +1.1 ভোল্ট। তাইলে দেখো তোমার কোষ বিভবটা কি আসলো? পজিটিভ আসলো। তো কোষ বিভবটা পজিটিভ আসলে কি হবে? বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে এবং সেলটা কার্যকর হবে। স্বতঃস্ফূর্ত হয়েছে মানে কি? এই বিক্রিয়াটা নিজে নিজেই হয়েছে। এই জন্য এই বিক্রিয়াটা নর্মালি হয়। জিঙ্ক কপার সালফেটের সাথে নর্মালি বিক্রিয়া করে। এবার আমরা বিক্রিয়াটা উল্টাবো। ঠিক আছে, এবার আমরা বিক্রিয়াটা দেখো উল্টাবো। উল্টাইলে কিরকম আসে দেখো। ওকে, উল্টাইলে কিরকম আসে। এবার আমরা বিক্রিয়াটা করছি কি? কপার প্লাস জিঙ্ক সালফেট। কি ধরলাম? বিক্রিয়াটা হইছে। আচ্ছা ধরলাম কপার সালফেট প্লাস জিঙ্ক হবে। ওকে, তাহলে এখান থেকে আগের মতো আমরা সালফেটটাকে বাদ দিয়ে লিখি। এই সালফেটটা, এই যে এই সালফেটটা আর এই সালফেটটা আমরা বাদ দিয়ে লিখবো। তাহলে কি আসবে দেখো, কপার জিঙ্ক সালফেট থেকে সালফেট বাদ দিলে কি? জিঙ্ক টু প্লাস। আর কপার সালফেট থেকে সালফেট বাদ দিলে কপার টু প্লাস। আর এটা হবে জিঙ্ক, সরি এটা জিঙ্ক হবে, এটা ভুল লিখছি আমি। এটা হবে জিঙ্ক। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে দেখতেছি আমরা এখানে কি গেছে, কে জারণ হয়েছে। আমরা দুইটা জিনিস আমরা আমাদের লাগে, একটা হলো কি ই নট অ্যানোড অক্সিডেশন, আর একটা কি লাগে? ই নট ক্যাথোড রিডাকশন। এই দুইটা জিনিস আমাদের লাগে। তাহলে ই নট অ্যানোড অক্সিডেশন এটা কার থেকে পাবো? যার জারণ হয়েছে। এখানে দেখো তো কার জারণ হয়েছে? কপারের জারণ হয়েছে। কারণ কপার থেকে কিসে গেছে? কপার টু প্লাসে গেছে। তাহলে জারণ হয়েছে। তাহলে আমাদের জারণ ই নট অ্যানোড অক্সিডেশনটা কিভাবে লিখবো? ই নট কপার থেকে কপার টু প্লাস। আচ্ছা, এই ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো? আমরা আগের ইয়া থেকে পাবো। আমাদের দেওয়া আছে কত? ই নট কপার থেকে কপার টু প্লাসই দেওয়া আছে -0.34 ভোল্ট। তাহলে এখানে আমাদের ওইটাই লাগবে, ই নট কপার থেকে কপার টু প্লাস, তাহলে -0.34 ভোল্ট। ওকে, এবার আমরা আসবো ক্যাথোড রিডাকশন। ক্যাথোড রিডাকশন কই থেকে পাবো? যার বিজারণ হয়েছে। বিজারণ কার হয়েছে? জিঙ্ক টু প্লাসের। তাহলে জিঙ্ক টু প্লাস ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক এ পরিণত হয়েছে। তাহলে আমাদের বিজারণটা কিভাবে লিখতে হবে? ই নট জিঙ্ক টু প্লাস বাই জিঙ্ক। আচ্ছা, এই ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো? আগের পেজ থেকে পাবো। এখানে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস 0.76 ভোল্ট দেওয়া আছে, আমার লাগবে জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক। তাহলে উল্টায় যাবে, হবে কত? -0.76 ভোল্ট। তাহলে দেখো এই যে -0.76 ভোল্ট। ওকে, আচ্ছা এবার আমাদের ইনট সেলটা বের করতে হবে। তো ইনট সেলটা বের করলে কি হবে? ইনট অ্যানোড অক্সিডেশন আর ইনট ক্যাথোড রিডাকশন। তাহলে দুইটাকে তুমি যোগ করো, যোগ করে দেখলে যে -1.1 ভোল্ট আসছে। তাহলে ভ্যালুটা কি? নেগেটিভ আসলো। তাহলে বিক্রিয়াটা কি? স্বতঃস্ফূর্ত না আর অকার্যকর। মানে এই বিক্রিয়াটা নরমালি হয় নাই। নরমালি না হলে তো এই বিক্রিয়াটা বলা যায় যে হয়ই নাই। এটা তুমি অতিরিক্ত তাপমাত্রা, তাপচাপ যখন তুমি দিবা তখন তুমি বিক্রিয়াটা হইতে পারবা, নাইলে নরমালি এই বিক্রিয়াটা হবে না। আচ্ছা,
এবার আমরা আরো কিছু, এবার আমরা যে টাইপটা যাবো এই টাইপটা পরীক্ষা আসবেই। তো আমরা একটু জুম করি, এটা যেহেতু একটু বড় পেজ ছিল। আচ্ছা, এটা এটাতে কি দেওয়া আছে, ধরো একটা পাত্র দেওয়া আছে, ঠিক আছে? আমি বলি, আমি ম্যাথটা আগে বুঝাই দিই তোমাদের, তারপর তোমরা ইয়া করো। ম্যাথটা হলো, একটা পাত্র আছে, একটা পাত্র আছে, দেখো পাত্রটা খেয়াল করো। এই যে পাত্রটা দেখতেছো, এই পাত্রটা খেয়াল করো। এই পাত্রটা দেখো, দেখো যে পাত্রটা দেখতেছো এই পাত্রটা হলো দস্তার তৈরি। আচ্ছা, দস্তা মানে অনেকে জানে না, দস্তা মানে হলো কি তোমার জিঙ্ক। জিঙ্ক মানে দস্তা, আর তামা মানে কপার, এগুলো জানতে হবে। তো দস্তার পাত্র, তুমি এই দ্রবণে কি রাখছো? নিকেল সালফেট দ্রবণ রাখছো। তো কোশ্চেন আরো কিছু জিনিস দেওয়া আছে, এই দুইটা জিনিস দেওয়া আছে, এই দুইটা জিনিস তোমার হলো দেওয়া আছে। এটা তোমার বিভিন্ন কাজে লাগবে, তোমার এখানে কাজে লাগবে আর কি, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা এখানে হইলো, দ্রবণটি দীর্ঘ সময় সংরক্ষণ করা যাবে কিনা। এটার মিনিংটা আসলে কি? মিনিংটা হইলো, এই যে জিঙ্কের পাত্র, পাত্রটা তো জিঙ্কের বা দস্তার তৈরি, এটা তো নিকেল সালফেটের সাথে বিক্রিয়া করতে পারে। করতে পারে না? পারে, কারণ জিঙ্ক নিকেল সালফেটের সাথে বিক্রিয়া করতে পারে। এখন বিক্রিয়া তো করে, এই যে একটু আগে আমরা যেটা দেখলাম, জিঙ্ক কিন্তু কপার সালফেটের সাথে ন্যাচারালি বিক্রিয়া করতেছে, স্বতঃস্ফূর্ত ভাবে বিক্রিয়া করতেছে, নিজে নিজে বিক্রিয়া করতেছে, যার ফলে বিক্রিয়াটা হইতেছে। আর কপার যখন জিঙ্ক সালফেটের সাথে বিক্রিয়া করতে যায় তখন কিন্তু নিজে নিজে হইতেছে না, মানে ওই বিক্রিয়াটা হবে না, নরমালি হবে না। এখন জিঙ্ক নিকেল সালফেট, জিঙ্ক আর নিকেল সালফেটের বিক্রিয়া, এই যে বিক্রিয়াটা এখানে দেখাইছি দেখো, জিঙ্ক আর নিকেল সালফেটের বিক্রিয়াটা যদি নিজে নিজে বা স্বতঃস্ফূর্ত ভাবে হয় তাইলে ঝামেলা। কারণ পাত্রটা বিক্রিয়া করতে থাকলে পাত্রটা একসময় ক্ষয় হয়ে যাবে, এবং দ্রবণটা আর সংরক্ষণ করা যাবে না, ছিদ্র হয়ে যাবে, ফুটা হয়ে যাবে যদি নিজে নিজে বিক্রিয়া করে। আর যদি নিজে নিজে বিক্রিয়া না করে তাহলে কোনো ঝামেলা নেই। তাহলে আমাদের টেস্টটা করতে হবে যে এখানে স্বতঃস্ফূর্ত হইতেছে কিনা। আমাদের ইনট সেলটা বের করতে হবে, যে ইনট সেলটা পজিটিভ নাকি নেগেটিভ। আচ্ছা, তাহলে আমরা ওইটাই বের করি। দেখো, তো কি বিক্রিয়া হয় আগে ওইটা লিখি, মানে বিক্রিয়া যেটা হওয়ার চান্স আছে সেটা আগে লিখি। জিঙ্ক আর নিকেল সালফেটের বিক্রিয়া, দেখো জিঙ্ক সালফেট আর নিকেল উৎপন্ন হয়। আগের মতোই আমরা দর্শকায়ন বা সালফেটটা বাদ দিয়ে লিখবো। তাহলে জিঙ্ক নিকেল টু প্লাস, জিঙ্ক টু প্লাস আর নিকেল। তারপর আমাদের কি লিখতে হবে? ইনট অ্যানোড অক্সিডেশন আর ইনট ক্যাথোড রিডাকশন। ইনট অ্যানোড অক্সিডেশন কোথা থেকে পাবো? যার জারণ হয়েছে। এখানে দেখো তো কার জারণ হয়েছে? জিঙ্কের জারণ হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাসে গেছে। তাহলে ইনট অ্যানোড অক্সিডেশনটা আমরা কি লিখবো? ইনট জিঙ্ক বাই জিঙ্ক টু প্লাস। এই ভ্যালুটা কোথা থেকে পাবো? এই যে এখান থেকে পাবো। এখানে দেখো তো ইনট জিঙ্ক বাই জিঙ্ক টু প্লাস ডিরেক্ট দেওয়া আছে, তাহলে এটা হবে কত? 0.76 ভোল্ট। আচ্ছা, এবার হলো কি ইনট ক্যাথোড রিডাকশন কোথা থেকে পাবো? যার রিডাকশন হয়েছে বা বিজারণ হয়েছে। এই যে দেখো নিকেল টু প্লাস থেকে নিকেল গেছে, মানে এটা কি? বিজারণ হয়েছে। তাহলে এটা কি লিখবো? ইনট নিকেল টু প্লাস বাই নিকেল। এখানে দেখো নিকেল বাই নিকেল টু প্লাস আছে, -0.38 ভোল্ট। তাহলে নিকেল টু প্লাস বাই নিকেল কি হবে? +0.38 ভোল্ট। এটা আমরা লিখলাম। তাহলে এই যে দুইটা, এবার আমাদের ইনট সেলটা কি হবে? ইনট সেলটা হবে কি? দুইটা, দুইটার আমরা কি করব? যোগ করব, ঠিক আছে? তো দুইটা আমরা যোগ করি, এই যে দেখো নিচে করছি আমি, এই যে দেখো ইনট অ্যানোড অক্সিডেশন আর ইনট ক্যাথোড রিডাকশন, এই দুইটার যোগ ফলে আমরা পাইলাম কত? 1.14 ভোল্ট প্লাস। তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, মানে নিজে নিজে বিক্রিয়া করবে। হবে কি? দেখো এখানে কি হইতেছে, জিঙ্কটা অনবরত ইলেকট্রন ত্যাগ করতেছে, আর নিকেলটা অনবরত ইলেকট্রন গ্রহণ করতেছে। তাহলে জিঙ্ক হলো পাত্র, পাত্র যদি অনবরত ইলেকট্রন ত্যাগ করতে থাকে একটা সময় কি হয়ে যাবে? ফুটা হয়ে যাবে না? ক্ষয় হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে, তখন দ্রবণটা এখান থেকে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাই হয়েছে। তাহলে দেখো এখানে দীর্ঘ সময় সংরক্ষণ করা যাবে না, কারণ বিক্রিয়াটা নিজে নিজে হইতেছে, প্লাস পাত্র হলে ইলেকট্রন ত্যাগ করতেছে, একটা সময় কি হয়ে যাবে? ছিদ্র হয়ে যাবে বা ফুটা হয়ে যাবে, তখন তুমি আর দ্রবণটা রাখতে পারবে না। এই টাইপের ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আমরা আরো সামনের দিকে যাই। আরেকটা ম্যাথ আছে, এই যে ম্যাথটা দেখো, এই ম্যাথটা আগেরটার মতোই। তো এই যে দেখো একটা কোষ দেওয়া আছে, এই যে একটা কোষ, আমি এই কোষটা নিয়ে একটু আগে ব্যাখ্যা করছি তোমাদের। এখানে আয়রনটা কি হবে? অ্যানোড হিসেবে কাজ করবে, কপারটা কি হিসেবে? ক্যাথোড হিসেবে কাজ করবে, ঠিক আছে? এখানে আর দুইটা জিনিস দেওয়া আছে, এই যে এই দুইটা জিনিস দেওয়া আছে, এই দুইটা জিনিস আমাদের লাগে আর কি পরবর্তীতে আমাদের যখন। আচ্ছা, ওকে।
তো আমরা প্রথমে আমরা কি বের করবো, আমাদের প্রথম কোশ্চেনটা যেটা করছে, দুইটা কোশ্চেন আছে এখানে। আমাদের ই নট সেলটা কত? ই নট সেলটা মানে আমাদের কি, ই নট অ্যানোডক্স প্লাস ই নট ক্যাথোড রেট। আচ্ছা, আমাদের অ্যানোডক্স কোনটা হবে, ক্যাথোড রেট কোনটা হবে সেটা আগে দেখতে হবে। আগে আমাদের চিনতে হবে এখানে কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড হিসেবে কাজ করবে। এখানে দেখো তো কোনটা অ্যানোড, আয়রনটা অ্যানোড আর কপারটা কি ক্যাথোড। তাহলে তোমার আয়রনের জারণ লিখতে হবে আর কপারের কি লিখতে হবে, বিজারণ লিখতে হবে। তাইলে ই নট অ্যানোড অক্সিডেশনটা কি হবে, ই নট আয়রন থেকে আয়রন 2+, কারণ অ্যানোড হিসেবে কাজ করতেছে কে, আয়রন। আয়রন ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে, আয়রন 2+ পরিণত হবে। এই জন্য আমরা ই নট আয়রন থেকে আয়রন 2+ লিখছি। এটা দেখো ডিরেক্ট দেওয়া আছে, আয়রন থেকে আয়রন 2+ প্লাস 0.44 ভোল্ট। ওকে। ই নট ক্যাথোড রেট, ক্যাথোড রেটটা কি হবে, যার বিজারণ হয়েছে, কার, ক্যাথোডের। ক্যাথোড কে, কপার। কপারের বিজারণটা আমরা কিভাবে লিখবো, কপার 2+ থেকে কপার, কারণ কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে। তাহলে এটা দেখো কপার থেকে কপার 2+ কত দেওয়া আছে, -0.34 ভোল্ট। তাহলে কপার 2+ থেকে কপার কত হবে, +0.34 ভোল্ট। ওকে। অ্যানোড অক্সিডেশন আর ক্যাথোড রিডাকশন পেয়ে গেছি। তাহলে কি হবে, দুটাকে যোগ করলেই তুমি কি পাবা, তুমি এখানে এটা পাবা, ইনট সেলটা পাবা। ইনট অ্যানোড অক্সিডেশন প্লাস ইনট ক্যাথোড রিডাকশন ইকুয়ালস টু কত, 0.44 প্লাস 0.34 ইকুয়ালস টু কত, 0.78 ভোল্ট। ওকে, এটাই আমাদের কি প্রথম কোশ্চেনটা, ইনট সেলটা। এবার বলছে যে, এরপরের কোশ্চেনটা দেখো, এই যে আমি কোশ্চেনটা এখানে লিখছি, যেটা হলো দ্বিতীয় পাত্রটি আয়রন নির্মিত হলে দীর্ঘ সময় দ্রবণ সংরক্ষণ করা যাবে কিনা। আগে আমরা দেখি দ্বিতীয় পাত্রটা কি, দ্বিতীয় পাত্রে কি আছে এটা আগে দেখি। এই যে দেখো, দ্বিতীয় পাত্রে কি আছে, কপার সালফেট দ্রবণ আছে। কপার সালফেট দ্রবণ, এখন এই পাত্রটা যদি আয়রন নির্মিত হয়, এই পাত্রটা যদি কি নির্মিত হয়, আয়রন নির্মিত হয়, তাহলে কি এই কপার সালফেট দ্রবণটা দীর্ঘ সময় সংরক্ষণ করা যাবে কিনা। তাহলে তোমাকে দেখতে হবে যে আয়রন আর কপার সালফেটের মধ্যে রিঅ্যাকশনটা ন্যাচারাল বা স্বতঃস্ফূর্ত হয় কিনা। যদি স্বতঃস্ফূর্ত হয় তাহলে কি রাখা যাবে না, আর যদি স্বতঃস্ফূর্ত না হয় তাহলে রাখা যাবে। তাহলে আমরা এটা কিভাবে বের করবো, এটাও বিভবের মাধ্যমে বের করতে পারবো। তাহলে আমাদের দেখতে হবে আয়রন আর কপার সালফেটের বিক্রিয়াটা হয়, সেখান থেকে আমাদের বাকি কাজটা করতে হবে। তাহলে আমরা দেখি আমরা এখানে কিভাবে করছি এটা। এটা আগের মতোই, আগের ম্যাথটাই আর কি। তাহলে দেখো যে আগে আয়রন আর কপার সালফেটের বিক্রিয়াটা আগে দেখেছি, আয়রন প্লাস কপার সালফেট কি হবে, ফেরাস সালফেট প্লাস কি কপার। তাহলে দর্শকায়ন বাদ দিয়ে লেখো কি হবে, কপার, এই যে কপার সালফেট থেকে সালফেট বাদ দিলে কি কপার 2+, আয়রন তো আয়রনই, ফেরাস সালফেট থেকে সালফেট বাদ দিলে কি ফেরাস Fe2+, আর কি কপার। তাহলে আমরা আমাদের কি লিখতে হবে, অ্যানোড অক্সিডেশন আর ক্যাথোড রিডাকশন লিখতে হবে। অ্যানোড অক্সিডেশনটা কি হবে, যার জারণ হয়েছে তার মাধ্যমে লিখবো। তাহলে আয়রন থেকে আয়রন 2+, ই নট আয়রন থেকে আয়রন 2+। এটা তো ডিরেক্টলি দেওয়া ছিল, 0.44 ভোল্ট, এটা একদম দেওয়া আছে আগেরটার মতোই। আর ইনট ক্যাথোড রিডাকশন, এটা কি যার বিজারণ হয়েছে, কার হয়েছে, কপার 2+ থেকে কিসে গেছে, কপারে গেছে। তাহলে দেখো এটার কি হয়েছে, বিজারণ হয়েছে। তাহলে আমরা কি লিখবো, ইনট কপার 2+ থেকে কপার। তোমার দেওয়া ছিল কপার থেকে কপার 2+, দেওয়া ছিল -0.34 ভোল্ট। তাহলে কপার 2+ থেকে কপার কি হবে, +0.34 ভোল্ট। এখানে একটা প্লাস সাইন দিয়ে দিবা। ওকে। আচ্ছা, তাহলে এই দুটাকে এখন যোগ করি আমরা, এটাই আমাদের কি পাবো, ইনট সেলটা পাবো আমরা। এই যে দেখো ইনট সেলটা কি হবে, ইনট অ্যানোড অক্সিডেশন, ইনট ক্যাথোড রিডাকশন। তাহলে কি 0.44 প্লাস 0.34, 0.78। তাহলে স্বতঃস্ফূর্ত হয়েছে, মানে আয়রনটা, মানে পাত্রটা অনবরত ইলেকট্রন ত্যাগ করতে থাকবে, আর দ্রবণের পজিটিভ আয়নটা মানে কপার 2+ অনবরত ইলেকট্রন গ্রহণ করতে থাকবে। তাহলে কি পাত্রটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে এবং ছিদ্র হয়ে যাবে, একটা সময় কি হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, 1 মিনিট একটু, হ্যাঁ।
ওকে, সরি, আমি একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা, তাহলে দেখো আজকে আমরা কি কি শিখলাম, মানে আজকে আমাদের যেটা শিখলাম হলো আমাদের কিভাবে ইনট সেলটা বের করতে হয়। ইনট সেলের দিয়ে আমি পাত্রের স্থায়িত্ব বা পাত্র কতক্ষণ টিকবে বা পাত্র তোমার কি কিরকম হবে, কখন কি হবে, এটা শিখলাম। কোষ বিভব কিরকম ভাবে ক্যালকুলেট করতে হয়। এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে বিভবের মান কিন্তু খুব বেশি না। তুমি দেখো ইনট সেল, আমরা প্রথম যে ম্যাথটাতে ইনট সেলটা বের করছি কত, 1.559 ভোল্ট আসছে। এটা কিন্তু খুব বেশি না, একটা হিউজ অ্যামাউন্ট না, এটা তোমার খুব কমই একটা অ্যামাউন্ট। মানে এই অ্যামাউন্টে দিয়ে তুমি কি করতে পারবে না, খুব বেশি কারেন্ট এখানে তুমি পাবা না। তারপরে আমরা যখন কোষের ক্ষেত্রে যাই, একটু দেখো কোষটার একটু ব্যাখ্যাটা দেখো, খেয়াল করো আমরা কিভাবে কোষটা হয়, মানে কিভাবে কোষটা এখানে করতেছে। দেখো এই যে ধাতব টুকরাটা, মানে ইলেকট্রনটা তো একটা ধাতুর একটা টুকরা দিয়ে বানাইছে। এই ধাতুটা কি করে, ইলেকট্রনটা কি করে ত্যাগ করে। ইলেকট্রনটা এই তার দিয়ে বেয়ে বেয়ে এসে গ্যালভানোমিটার দিয়ে যাওয়ার সময় কাঁটাটা কি করে বিক্ষেপ করে, তারপর তার দিয়ে এসে এই ধাতুর গায়ে, কপার ধাতুর এই যে ধাতুর টুকরার গায়ে জমা হয়। দ্রবণ থেকে কপার টু প্লাস সেই ইলেকট্রন গুলা কালেক্ট করে। তাহলে ইলেকট্রনের এই রেগুলার একটা প্রবাহ আছে, যে আয়রনটা মানে ইলেকট্রন ত্যাগ করতে আছে, আর কপার টু প্লাস এখান থেকে ইলেকট্রনটা গ্রহণ করতেছে। যার ফলে তুমি ইলেকট্রনের একটা কি রেগুলার একটা প্রবাহ তুমি পাবা। একটা রেগুলার একটা প্রবাহ, এই যে এখান দিয়ে ইলেকট্রনের এই যে এই বরাবর রেগুলার একটা কি পাবো তুমি, প্রবাহ পাবা। অ্যানোড থেকে ক্যাথোডের দিকে একটা রেগুলার প্রবাহ তুমি পাবা। তাহলে এই যে রেগুলার প্রবাহটা পাইলে, এই জন্য তুমি এটাকে কি কইলে, কারেন্টের প্রবাহ আছে, রেগুলার প্রবাহ। যদি এখান থেকে ইলেকট্রনটা আয়রনটা ইলেকট্রন ত্যাগ করছে, ঠিক আছে, বাট এখান থেকে যদি কেউ কালেক্ট না করতো তাহলে কিন্তু ইলেকট্রন আর প্রবাহ হইতো না। ওইটা কি হয়ে যেত, ওপেন সার্কিটের মতো হয়ে যেত। তো তুমি প্রবাহটা হইতেছে, বা খেয়াল করো প্রবাহটা যে হইতেছে মানে কিসের কারণে হইতেছে, যে আয়রনটা ইলেকট্রন ত্যাগ করতেছে আর কপার টু প্লাসটা ইলেকট্রন গ্রহণ করতেছে। তো আয়রনটা যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু ইলেকট্রনটা দিতে পারবে। যেমন আয়রন ত্যাগ করতে করতে যদি একটা সময় আয়রনের পরিমাণটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে কিন্তু তোমার তখনই বন্ধ হয়ে যাবে। আর কপার টু প্লাসটা যদি কি করে, ইলেকট্রন গ্রহণ করতে করতে দ্রবণে কপার টু প্লাসটা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু কি হবে না, আর ইলেকট্রন কি হবে না, গৃহীত হবে না, তখন তড়িৎ প্রবাহটা বন্ধ হয়ে যাবে। আর খুব বেশি মাত্রার তড়িৎ প্রবাহ আমরা এখানে পাবো না। দেখো এখানে ভোল্টেজটা কত তোমার, খুব কম ভোল্টেজে উৎপন্ন হয়, 1.5 1.6, এর বেশি ভোল্টেজ হয় না। আর তোমার ধরো লিথিয়াম ফিথিয়াম নিলে একটু বেশি ভোল্টেজ হয়, 4 ভোল্টের মতো পাওয়া যায়। ঠিক আছে, লিথিয়াম খুব সক্রিয় একটা ধাতু, খুব ফাস্ট ইলেকট্রন করতে পারে, মুভ করতে পারে, এই জন্য সে কি করতে পারে, খুব বেশি কারেন্ট প্রবাহটা পাওয়া। তো তুমি এটা করবা। আর এখানে একটা ব্যাপন প্রক্রিয়া আছে, এই যে আয়রনটা যখন ইলেকট্রন ত্যাগ করে এই দ্রবণে আসে, দেখো, আর কপার টু প্লাসটা কি, এই ইলেকট্রনে এসে ইলেকট্রনটা গ্রহণ করে এটার গায়ে লাগা যেতে থাকে। তাইলে কি, ধরো শুরুতে একদম শুরুতে কিছুই হয় না, তখন ধরো ফেরাস সালফেটের পরিমাণ ছিল 50, ঠিক আছে, আর কপার সালফেটের পরিমাণ ছিল কত, 50। ব্যাপনটা কিভাবে হয় সেটা বোঝাচ্ছি, 50, ঠিক আছে। তো যখনই আয়রনটা কি করবে, ইলেকট্রন ত্যাগ করে আয়রন টু প্লাস হিসেবে দ্রবণে আসবে, তাহলে দ্রবণে দেখো ঘন বাইরে গেল, পরিমাণটা বাইরে গেল, তখন কি যাবে, 50 প্লাস সামথিং হয়ে যাবে, বেশি হয়ে যাবে। আর কপার সালফেট থেকে দেখো কপার টু প্লাসটা কি করতেছে, ইলেকট্রনটা গ্রহণ করে ইলেকট্রনের গায়ে লাগা যেতেছে। তাইলে কি হবে, এই দ্রবণে কি হয়ে যাবে, কপার টু প্লাস দ্রবণ থেকে চলে যেতেছে, তাহলে পরিমাণটা কমে যাবে, তাহলে এখানে কি হবে, মাইনাস হবে। তাইলে দেখো এদিকে বাইরে গেছে, এদিকে কমে গেছে, তাহলে এই পাশে কি বেড়ে গেল আর এই পাশে কমে গেল। তখন এই যে লবণ সেতু আছে না, এই লবণ সেতুর মধ্যে একটা কি অর্ধভেদ্য পর্দার মতো থাকে, মানে বিভিন্ন লবণ ঠবণ দিয়ে তোমাকে এই অর্ধভেদ্য পর্দার মতো বানায়। তো এই অর্ধভেদ্য পর্দা দিয়ে তারপর কি হবে, ব্যাপন হবে। এখন ব্যাপনটা কি, ব্যাপনটা হইলো ব্যাপনটা হইলো তোমার কি করে, মানে ব্যাপনটা তোমার বেশি থেকে কি কমের দিকে ধাবিত হয়। তখন কি হবে, এখান থেকে আয়রন টু প্লাস আয়নটা ব্যাপিত হয়ে এ পাশে আসবে। এ পাশে যে যেই কপার যেই সালফেট গুলাকে ফালায় রেখা গেছিল, ওই সালফেট গুলার সাথে সে কি করবে, ফেরাস সালফেট গঠন করবে। এভাবে ব্যাপন করে আয়নের একটা সমতা বজায় রাখবে, মানে কন্টিনিউয়াসলি এই প্রবাহটা হইতে থাকবে যাতে সমতাটা বজায় থাকে। তাহলে এটা হলো ব্যাপনের প্রসেস, বা ব্যাপন প্রক্রিয়াটা এভাবে চালানো হয়, বা ব্যাপন প্রক্রিয়াটা এভাবে সংগঠিত হয়। ঠিক আছে,
আর এখানে যে গ্যালভানোমিটারের জায়গায় অনেক সময় একটা লাইট লাগাই দেওয়া হয় বা বাতি, কম পাওয়ারের একটা বাতি লাগাই দেওয়া হয়। তো কম পাওয়ারের বাতি লাগালে সুবিধাটা কোথায়? কম পাওয়ারের বাতিটা কি তোমার এই যে অল্প কারেন্ট প্রবাহিত হলে সেটা জ্বলে ওঠে। তো যখনই দেখবো যে জ্বলে উঠছে, তখন বুঝবো যে এটা দিয়ে কারেন্ট প্রবাহটা চালু হয়েছে। দেখো এই যে পুরো কোষে কোথাও কিন্তু কোনো বিদ্যুৎ উৎস নাই, কোনো ব্যাটারি নাই, কোনো তড়িৎ উৎস নাই, কিচ্ছু নাই, কিন্তু কারেন্ট প্রবাহটা তুমি পাইতেছো। এটা কি এই যে রাসায়নিক বস্তুগুলোর কারণে তুমি এখানে পাইতেছো কারেন্টের প্রবাহটা। ঠিক আছে? তো এটাই হলো কি, দেখো রাসায়নিক বস্তুগুলোর কারণে তুমি কারেন্টের প্রবাহ পাইতেছো। তাইলে রাসায়নিক বস্তু মানে কি? রাসায়নিক শক্তি। আর কারেন্টের প্রবাহ মানে কি? তড়িৎ শক্তি। তাহলে তুমি রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করতেছো। এটাই হলো কি তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ। আর তড়িৎ বিশ্লেষণ কোষে উল্টা ছিল। তুমি তড়িৎ শক্তি দিছিলা, সেখানে কি শক্তি উৎপন্ন হয়েছিল? রাসায়নিক শক্তি উৎপন্ন হয়েছিল। তো এটা দুইটা একেবারে আলাদা জিনিস। ঠিক আছে? তো আমরা আজকে পড়লাম প্রমাণ কোষ বিভাগ। আরেকটা বলছি, আচ্ছা প্রমাণ কোষ বিভাগ একটু, দুইটা জিনিস আছে, একটা ই সেল আর একটা ইনট সেল। ই সেল কি? যে কোনো অবস্থায়। আর ইনট সেলের একটা কন্ডিশন আছে, এই যে ফেরাস সালফেট আর কপার সালফেট নিছো না, এই দুটা লবণের ঘনমাত্রা যদি 1 মোলার হয়, ঘনমাত্রা কত মোলার হয়? 1 মোলার হয়, তাইলে এটাকে আমরা কি বলবো? প্রমাণ কোষ বিভব বলবো। আমরা প্রমাণটাই পড়লাম এতক্ষণ। ঠিক আছে? দুইটার ঘনমাত্রা যদি কত হয়? 1 মোলার হয়, তখন তাকে আমরা বলবো কি? প্রমাণ কোষ বিভব। আর কোষ বিভব কখন বলবো? যখন হলো তোমার ঘনমাত্রা 1 মোলার না থাকে। এখন 1 মোলার না থাকলে কিভাবে ক্যালকুলেশন হয় এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। কিন্তু আমরা এতক্ষণ যা দেখলাম সবগুলোই কি ঘনমাত্রা 1 মোলার ছিল, যার কারণে আমরা কি লিখছিলাম? ই নট লিখছিলাম। নট মানে প্রমাণ। এই যে উপরে নট সাইনটা দেওয়া হয়, এই নট মানে হলো কি? প্রমাণ। প্রমাণ মানে আলাদা কিছু না, এই যে একটা কন্ডিশন জাস্ট। ধর একটা টেম্পারেচার তোমাকে বলে দিবে, একটা ঘনমাত্রা বলে দিবে, এটাই প্রমাণ। প্রমাণ মানে যে আলাদা অন্য কোন ধরনের মিনিং তা না, একই মিনিং, জাস্ট একটা কন্ডিশন তোমাকে বলে দিবে, এটাই এটাই হলো প্রমাণ। ঠিক আছে? গ্যালভানোমিটারটাকে অনেক সময় এখানে জি দিয়ে উল্লেখ করা হয়। তীর চিহ্নটা অনেক অনেক ভাবে দেওয়া হয় বা অনেক কিছু করা হয়। লবণ সেতুটা অনেক সুন্দর আরো ভালোভাবে আঁকা হয়। তোমরা দেখবা, তোমরা বইয়ের মধ্যে আরো পাবা লবণ সেতু কি। লবণ সেতু শিখাবো আমি, সমস্যা নাই। ঠিক আছে? তো আজকে আমি এ পর্যন্ত রাখতে চাইতেছি। যদি কারো প্রবলেম থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, তাহলে আমি মিটিং ইন্ড করতেছি। কেউ কিছু বলে?